নির্বাচনকে আমরা সাধারণত ক্ষমতার লড়াই হিসেবেই দেখি, কিন্তু এর আরেকটা দিকও আছে। নির্বাচন হতে পারে জনগণের সেবা করার একটা সুচিন্তিত কৌশল। আর এই কৌশলের ভিত্তি হল ডেটা। আজ আমরা ত্রিপুরার ধর্মনগরের উদাহরণ দিয়ে দেখব কিভাবে ডেটা ভিত্তিক শাসনের মাধ্যমে একটা অঞ্চলের রাজনৈতিক অর্থনীতি বোঝা যায় আর তার উপর ভিত্তি করে একটা কৌশলগত নীল নকশা তৈরি করা যায়। চলুন গভীরে যাওয়া যাক। ম্যাপের উপর এই যে ধর্মনগরকে দেখছেন, এটা কিন্তু শুধু একটা জায়গা নয়। ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার সমীকরণ এতটাই জটিল যে প্রত্যেকটা ভোট এখানে মূল্যবান, আর ফলাফল যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ঘুরে যেতে পারে। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ তো শেষ পর্যন্ত মানুষকে নিয়েই, তাই সবার আগে ধর্মনগরের সমাজটাকে বোঝা দরকার। সেখানকার মানুষের জীবন জীবিকা কিসের ওপর নির্ভরশীল? কারণ এই মাটি আর মানুষের গল্পটাই তো আসল রাজনীতির পথ ঠিক করে দেয়। এখানকার জনসংখ্যার বিন্যাসটা দেখুন। ৯৩% হলেন বাঙালি হিন্দু, কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে ওই বাকি ৭% বাঙালি মুসলমান সম্প্রদায়ের ভোটের মধ্যে। কারণ যখন দুটো বড় দলের মধ্যে ভোটের ব্যবধান খুব কম থাকে, তখন এই সংখ্যালঘু ভোটই কিং মেকার হয়ে উঠতে পারে। এই সংখ্যাটা দেখুন, ১,০৯৮। শুনতে খুব বড় কিছু মনে হচ্ছে না, তাই না? কিন্তু ২০২৩ সালের নির্বাচনে ঠিক এই কটা ভোটের ব্যবধানই কিন্তু জয় পরাজয় ঠিক হয়ে গিয়েছিল। এটাই বুঝিয়ে দেয় যে ধর্মনগরের রাজনৈতিক হাওয়া কতটা অনিশ্চিত। এই স্লাইডটা সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটা তুলে ধরে। বিজেপি জিতেছিল ৪৯%, একটু বেশি ভোট পেয়ে, আর কংগ্রেসও খুব একটা পিছিয়ে ছিল না, প্রায় ৪৬.৫%। মানে ফারাকটা ছিল ৩%-ও কম। যে কোনো নতুন দলের জন্য চ্যালেঞ্জটা ঠিক কতটা কঠিন তা এখান থেকেই বোঝা যায়। আর এই কঠিন লড়াইয়ের ময়দানে সিপিআইএমের সামনে রয়েছে একটা বিশাল চ্যালেঞ্জ। যেহেতু তারা ২০২৩-এ কোনো প্রার্থী দেয়নি, তাদের শুরু করতে হচ্ছে একেবারে শূন্য থেকে। কোনো তৈরি ভোট ব্যাংক ছাড়া এমন একটা কেন্দ্রে ফিরে আসা যে কতটা কঠিন কাজ তা বলাই বাহুল্য। আচ্ছা, তো চলুন এবার কিছু নাম্বারসের গভীরে ঢোকা যাক। সংখ্যা কিন্তু অনেক কথা বলে। এই কেন্দ্রের নির্বাচক মণ্ডলীকে নিয়ে কিছু তথ্য বিশ্লেষণ করলেই এর রাজনৈতিক চরিত্রটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ৪৪,৭৪৫, এটাই হলো ধর্মনগরের মোট ভোটারের সংখ্যা। মানে এই মানুষগুলোই ঠিক করবেন এখানকার ভবিষ্যৎ। সমস্ত রাজনৈতিক কৌশল কিন্তু এই ভোটারদের ঘিরেই তৈরি হয়। এই সংখ্যাটা কিন্তু অসাধারণ। ৮৪%-রও বেশি ভোট পড়েছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ধর্মনগরের মানুষ রাজনীতি নিয়ে বিলকুলই উদাসীন নন। তারা খুব সচেতন এবং নিজেদের মতামত জানাতে ভোট কেন্দ্রে যান। এই ড্যাশবোর্ডটা দেখুন, পুরো ছবিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। মোট ভোটার প্রায় ৪৫,০০০। তার মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৮৫% মানুষ। আর জয় পরাজয়ের মার্জিন মাত্র ১,০৯৮। তো জেতার ফর্মুলাটা কি? সোজা হিসাব, ৫১% মন্ডি পেরোতেই হবে। এখন একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। ধর্মনগরের মানুষ কি সবসময় একই দলকে ভোট দিয়ে এসেছে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। এখানকার ভোটাররা বারবার প্রমাণ করেছে যে তারা পরিবর্তন আনতে দ্বিধা করে না। এই টেবিলটা খুব ইন্টারেস্টিং। দেখুন, ২০০৩ আর ২০১৩-তে কংগ্রেস জিতেছিল, কিন্তু ২০১৮-তে কি হলো? একটা বিরাট ওলটপালট। বিজেপির ভোট শেয়ার এক লাফে অনেক বেড়ে গেল। এই ডেটা এটাই প্রমাণ করে যে এখানকার ভোটারদের আনুগত্য নির্দিষ্ট নয়। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ২০১৮-কে একটা রাজনৈতিক ভূমিকম্প বললেও ভুল হবে না। একদিকে সিপিআইএমের ভোট কমছে, আর অন্যদিকে বিজেপির ভোট মাত্র ২% থেকে এক লাফে ৪৮% পৌঁছে যাচ্ছে। ভাবা যায়? তো এই সব ডেটা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে ধর্মনগরের ভোটাররা খুব বাস্তববাদী। তারা ক্ষমতা স্বাধীনদের কাজের মূল্যায়ন করে। এটা যেমন ক্ষমতা স্বাধীনদের জন্য একটা রিস্ক, তেমনি বিরোধীদের জন্য একটা বড় সুযোগ। তবে এই সব কৌশল আর সংখ্যার খেলার মধ্যে একটা খুব জরুরি বিষয় আমাদের মনে রাখতে হবে। আমাদের সংবিধান আমাদের সবার মর্যাদা রক্ষার কথা বলে, আর সেটা তখনই সম্ভব যখন রাজনৈতিক আলোচনা তথ্য দিয়ে হয়, সম্মান দিয়ে হয়, ব্যক্তিগত কুৎসা বা ভিত্তিহীন অভিযোগ দিয়ে নয়।
ঠিক আছে, ইতিহাস তো দেখলাম, কিন্তু এখনকার পরিস্থিতি কি? আজকের দিনে দাঁড়িয়ে ধর্মনগরের মানুষের মনের কথা কি? কোন সমস্যাগুলো তাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে, যা তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে? মানুষের মূল চিন্তা তিনটে বিষয় নিয়ে। ১. চাকরি নেই। ২. সবকিছুর দাম হু হু করে বাড়ছে। আর ৩. রাস্তাঘাট বা বিদ্যুতের মতো বেসিক পরিকাঠামো। এইগুলোই হলো সেই কিচেন টেবিল ইস্যু যা সরকারকে সবচেয়ে বেশি চাপে ফেলে। এই হিটম্যাপটা দেখলে বোঝা যায় কোন সমস্যাগুলো সবচেয়ে মারাত্মক। দেখুন, গ্রামীণ বেকারত্ব আর মূল্যবৃদ্ধি, এই দুটোতে ক্ষোভের আজ সবচেয়ে বেশি। মানুষের পেটে যখন টান পড়ে, তার প্রভাব তো ভোটের বাক্সে পড়বেই। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানের কথায়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে মানুষের বিশ্বাস জেতার জন্য একটা কার্যকরী ব্লুপ্রিন্ট কেমন হতে পারে? এটা একটা D90 উইন ব্যাক স্ট্র্যাটেজি, মানে নির্বাচনের ৯০ দিন আগে থেকে শুরু হবে পরিকল্পনা। প্রথম ১ মাস শুধু মানুষের কাছে যাওয়া, তাদের কথা শোনা, পরের ধাপে সেই অনুযায়ী কাজ করা, তারপর প্রচার জোরদার করা, আর শেষে নির্বাচনের দিনে সবটা গুছিয়ে আনা। আর এই স্ট্র্যাটেজিকে সফল করার জন্য একজন সঠিক প্রার্থী দরকার। কেমন হবে সেই প্রার্থী? তাকে হতে হবে এলাকার চেনা মুখ, যার ভালো কাজে সুনাম আছে, যে মানুষের ভাষায় কথা বলে, উন্নয়নের কথা বলে, আর যুব সমাজ ও মহিলাদের সঙ্গে সহজে মিশতে পারে। তবে একটা কথা, এই যে এত ডেটা, এত স্ট্র্যাটেজি, এর মূলে কিন্তু থাকতে হবে বিশ্বাস। আর সেই বিশ্বাসটা আসে যখন আমরা মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করি। ভারতের ডেটা সুরক্ষা আইনও কিন্তু এই কথাই বলে। সম্মতি ছাড়া কারো তথ্য ব্যবহার করা শুধু বেআইনি নয়, এটা অনৈতিকও। শেষ পর্যন্ত ধর্মনগরের লড়াইটা কিন্তু শুধু ২ বা ৩টে দলের মধ্যে নয়। লড়াইটা হল ২ ভিন্ন রাজনৈতিক দর্শনের, একদিকে ক্ষমতার রাজনীতি, অন্যদিকে পরিষেবার রাজনীতি। এখন আসল প্রশ্ন হল, ধর্মনগরের মানুষ কাকে বেছে নেবে? এর উত্তরটা কিন্তু কোনো রাজনৈতিক বিশ্লেষকের কাছে নেই। উত্তরটা আছে সেখানকার সাধারণ ভোটারের হাতে, তাদের ভোটের মাধ্যমে।